জল্পনার অবসানে রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম এবং ইতিমধ্যে তিনি মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন। নির্বাচন কমিশনের সরকারি ও বিরোধী দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। বিএনপির নতুন মহাসচিব নিয়ে আলোচনায় একাধিক নাম। মির্জা ফখরুলের এমপি মন্ত্রীর পদ নিয়েও নতুন সমীকরণ। $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়তে সহযোগিতা করবে 25 মার্কিন প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক। আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা। সুযোগের সদ্ব্যবহার করবে দিল্লি, আশাবাদ প্রতিমন্ত্রীর। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। জ্বালানির অভাবে শিল্পাঞ্চলে উৎপাদন কমছে 40% পর্যন্ত। সংকট নিরসনের সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। ঝাড়খণ্ডে বিক্ষোভ 20তম দিনে। মুখ্যমন্ত্রীর বাসভবনের নিরাপত্তার বাড়াবাড়ি, পুলিশি দমন পীড়নের কড়া নিন্দা। এবং ডারউইন টেস্টের প্রথম দিনে টাইগারদের দাপট। 198 রানে অল আউট অস্ট্রেলিয়া। হাসানের ক্যারিয়ার সেরা 6 উইকেট। স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনের সাথে আছি আমরা দুজন, আমি নাফিসা হক এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। দেশে এখন রাষ্ট্রপতি নির্বাচনের ডামাডোল। নির্বাচন কমিশনে গিয়ে সরকারি এবং বিরোধী দল দুপক্ষই জমা দিয়েছে তাদের প্রার্থীদের মনোনয়নপত্র। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধীরা মনোনয়ন দিয়েছে কর্নেল অলি আহমেদকে। ইসি জানিয়েছে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, একটি মির্জা ফখরুলের আর 2টি অলি আহমেদের। ভোট গ্রহণ 20 আগস্ট। দীর্ঘ প্রায় 3.5 দশক পর দেশের রাজনীতিতে ভিন্ন দৃশ্যপট। 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ফিরছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই। সরকার ও বিরোধী দল প্রার্থী দিয়েছে দুপক্ষই। নির্বাচন ভবনে এসে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় দলের প্রতিনিধি দল। গণমাধ্যমকে নেতারা জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার আনুষ্ঠানিকতা নয়। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই। এর আগে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র জমা দেয় 11 দলীয় ঐক্য। আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নির্বাচন কমিশন বলছে মনোনয়নপত্র জমা পড়েছে 3টি, যাচাই বাছাই রবিবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমেদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন। এদিকে সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট মামলা হয়েছে, যেখানে আগামী 20 আগস্টের রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চাওয়া হয়েছে। রিটের শুনানি হতে পারে রবিবার। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার আগেই বিএনপি মহাসচিব ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যের পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সচিবালয়ে তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন এবং কোন প্রক্রিয়া হবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
কে হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, সেই জল্পনার অবসান ঘটল। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব ও হুইপদের বৈঠকে চূড়ান্ত করা হয় বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। বেছে নেওয়া হলো দুঃসময়ের পরীক্ষিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। তার হাতে রাষ্ট্রপতির মনোনয়নপত্র তুলে দেন তারেক রহমান। জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি মনোনয়ন পাওয়ার পর দলের মহাসচিব এবং স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল। তবে নির্বাচিত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার মন্ত্রী এবং সংসদ সদস্য পদে থাকতে পারবেন তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মনোনয়ন পাওয়ার পর সচিবালয় থেকে বের হবার পথে প্রতিক্রিয়া জানান বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় 20 আগস্ট রাষ্ট্রপতি ভোটে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগে শুধু বিএনপির মহাসচিবই নয়, শূন্যতার মুখে পড়ছে দল এবং সরকারের আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ। মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, মন্ত্রিসভা এবং ঠাকুরগাঁও 1 আসন একসঙ্গে বদলে যাচ্ছে 4টি সমীকরণ। এখন প্রশ্ন, এসব পদে কারা আসছেন আর কারাই বা পাবেন এই দায়িত্ব? বিস্তারিত জানাচ্ছেন নাইমাল জিকো। দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলায় বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব আর 2016 সাল থেকে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এবার রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বদলে যাচ্ছে দলের নেতৃত্বের সমীকরণ। আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে। রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার পর মহাসচিবের পাশাপাশি দলের স্থায়ী কমিটির পদ ছেড়েছেন ফখরুল। ফলে প্রথম প্রশ্ন, বিএনপির পরবর্তী মহাসচিবকে? আলোচনায় সবচেয়ে জোরালো 2টি নাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তবে জাতীয় কাউন্সিলের আগে দল ভারপ্রাপ্ত মহাসচিব নিয়োগ করতে পারে। সেক্ষেত্রে রিজভীর সম্ভাবনাই তুলনামূলক বেশি। শুধু দল নয়, পরিবর্তন আসছে সরকারেও। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। গুঞ্জন রয়েছে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে সালাউদ্দিন আহমদ আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আলোচনায় আছেন বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলমও। রাষ্ট্রপতি নির্বাচিত হলে মির্জা ফখরুলের ঠাকুরগাঁও 1 সংসদীয় আসনও শূন্য হবে। এরপর ওই আসনে উপনির্বাচনের পথ খুলবে। অর্থাৎ একজন নেতা বঙ্গভবনে যাওয়ায় বিএনপির সাংগঠনিক নেতৃত্ব, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং সংসদের একটি আসন, 3 স্তরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। বাংলাদেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে 25টি শীর্ষ মার্কিন প্রতিষ্ঠান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা এবং এই বৈঠক ফলপ্রসূ হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন উন্নীত করতে চায় বিএনপি সরকার। লক্ষ্য অর্জনে চলছে বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা। এর অংশ হিসেবে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের 50 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে অংশ নেন এক্সিলারেট এনার্জি, মেটা, ভিসা, মেটলাইফ, বোয়িং, অ্যাপল ও শেভরন সহ যুক্তরাষ্ট্রের 25টি কোম্পানির প্রতিনিধি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। জানান, পাশে থাকার আশ্বাস দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এখানে কিভাবে বাংলাদেশে বিনিয়োগ আরও বাড়ানো যায়, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করা যায়, অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও স্থিতিশীল এবং আরও দীর্ঘায়িত করা যায়, কিভাবে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা যায় এবং সরকারের বিভিন্ন ম্যানিফেস্টোতে যে পলিসিগুলো রয়েছে এগুলো বাস্তবায়নে আমেরিকার প্রাইভেট সেক্টর থেকে কিভাবে ভূমিকা রাখা যায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যকরী আলোচনা হয়েছে এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ যে স্বনির্ভর সমৃদ্ধ দেশ আমরা করতে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আজকে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা সেদিকে ধাবিত। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি অতুল কেশাপু বলেন, বাংলাদেশের পাশে থাকার কথা। We believe
in the vision of the Honorable Prime Minister of Bangladesh being a $1 trillion economy by 2034. We believe that the private sector can be an important catalyst, bringing in investment and technology and know-how to advance the prosperity and happiness of the Bangladeshi people. This is a great country. We have American companies who have been here for decades, partnering with the people of Bangladesh, helping ensure prosperity, job creation, tax revenue, and we will continue to do that. শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক সামনে আরও জোরদার হবে বলে মনে করেন তারা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক ঢাকা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। বলেন, দুই দেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হলে অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হবে। ভারতেরও এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। প্রধানমন্ত্রীর সিঙ্গাপুর ও জাপান সফর নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। রাজনীতির ময়দানে এখন বড় আলোচনা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্যতা ঘিরে। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এর পরপরই উড়ে যান দিল্লি। সাক্ষাতের বিস্তারিত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এসব ঘটনা এখন আলোচনার তুঙ্গে। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাব্যতা নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। জানালেন সফর নিয়ে ইতিবাচক ঢাকা। জানান সিঙ্গাপুর ও জাপান সফরের বিষয়েও। যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ঢাকা দিল্লি সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার কথাও জানান প্রতিমন্ত্রী। বলেন, ভারত এই সুযোগকে কাজে লাগাবেন কিনা সেটা তাদেরই নির্ধারণ করতে হবে। যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকে উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রিক্স সম্মেলনে নাকি আলাদা দ্বিপক্ষীয় সফরে ভারত যাবেন সে বিষয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিগত দিনে যারা গুম খুন করেছে তাদের বিচার দেখতে চায় জনগণ। দর্শক, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলের রাজধানীর পল্লবীতে আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় এই কথা বলেন তিনি। হাজারো মানুষকে হত্যা করেছে ফ্যাসিস্ট সরকার। দেশের মানুষ শেখ হাসিনার বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যারা 17 বছর অন্যায় করেছে, যারা গুম করেছে, যারা খুন করেছে, যারা কারাগারের মধ্যে বিনা চিকিৎসায় তিলে তিলে নিঃশেষ করে প্রকারান্তরে পরোক্ষভাবে হত্যা করেছে, তাদের বিচার জনগণ দেখতে চায়। দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ভারত সরকারের সহযোগিতাতেই হয়েছে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত সরকার। আগে শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে, করতে হবে ওসমান হাদি হত্যার বিচার, বন্ধ করতে হবে সীমান্ত হত্যা, আর এরপরই ভারতের সঙ্গে বন্ধুত্বের কথা ভাবতে হবে, এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুন ভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। জ্বালানি সংকটে বিপাকে শিল্প ও ব্যবসা খাত। উৎপাদন কমেছে 40% পর্যন্ত, অথচ কমেনি খরচ। মহেশখালী টার্মিনালের কারিগরি ত্রুটি পরিস্থিতি আরও করেছে জটিল। এসব বাস্তবতা উঠে এসেছে সিপিডির আলোচনায়। উদ্যোক্তারা বলছেন, বর্তমান দশায় আতঙ্কিত বিদেশি ক্রেতারাও। আর জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা চলছে।
মেরামত শেষে গত 6 আগস্ট আংশিকভাবে চালু হয় কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। কবে নাগাদ গ্যাস সরবরাহ পুরোদমে ফিরবে তা এখনো অনিশ্চিত। এমন সংকটে বিপাকে শিল্প পরিবহন সহ বিভিন্ন খাত, সাধারণ মানুষের ভোগান্তিও চরমে। এমন বাস্তবতার চিত্র উঠে এলো বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির আলোচনায়। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্যাসের কারণে, ইলেকট্রিসিটির কারণে আজকে কিন্তু 35 থেকে 40% প্রোডাকশন কিন্তু ড্রপ করেছে। গ্যাসের প্রেসার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। জ্বালানি খাতের ঝুঁকি মোকাবেলায় দেশীয় গ্যাস অনুসন্ধানে অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। তুলে ধরেছে 9 দফা সুপারিশ। প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে আমাদের পলিসিগুলোও কিন্তু আমরা করতে পারছি না। এখানে আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতাও আছে। আলোচনায় অংশ নেন জ্বালানি মন্ত্রী, জানান চলছে সর্বোচ্চ চেষ্টা। একটা অর্ডার দিয়ে দিয়েছি, আরো 3টা অর্ডার আশা করি আমি আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন ইনভেস্টরদেরকে দিয়ে দিতে পারবো। তাহলে আমরা 29 সালের মধ্যে ইনফ্রাস্ট্রাকচারটা আনতে পারলে আমার গ্যাসের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা অনেক ভালো হবে। সংকট থাকা সত্ত্বেও আমদানি বন্ধ না করে সম্প্রতি আরো 4 কার্গো এলএনজি কেনা হয়েছে, জানান জ্বালানি মন্ত্রী। 0.5 মেট্রিক টন কার্বন এমিট করি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। মানুষের জন্য ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিতে অনলাইন ই-বেইল বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 12 জেলায় এই ব্যবস্থার উদ্বোধন করেন তিনি। আইনমন্ত্রী জানান, ই-বেইল বন্ড সিস্টেম চালুর ফলে মামলায় মানুষের হয়রানি কমেছে। আগে জামিন পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হতো, এখন এক ক্লিকেই জামিন মিলছে। জুডিশিয়ারি, সেই জুডিশিয়ারি আরো বেশি উন্নত জায়গায় পৌঁছতে পারলে মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন পাবে, আইনের শাসন পাবে। সেরকম একটি জুডিশিয়ারিকে এগিয়ে নিতে আমরা ই-বেল বন্ডের পাশাপাশি মিডিয়েশন এবং অন্যান্য জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে যে প্যারামিটারগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবো বলে আমরা বিশ্বাস রাখি। এখন থেকে জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন কিংবা সংশোধন একবারের বেশি করা যাবে না। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বলা হয়, অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদের বিপরীতে জন্ম তারিখ সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করবেন। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্ম তারিখ সংশোধন এবং নিজ ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তনের আবেদন এনআইডির মহাপরিচালক নিষ্পত্তি করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ ধরে দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রামীণ অর্থনীতি, কৃষি উৎপাদন এবং সেচ ব্যবস্থার উন্নয়নের এই উদ্যোগ সাড়া ফেলেছে দেশ জুড়ে, যার সুফল পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। কৃতজ্ঞতা জানাচ্ছেন প্রধানমন্ত্রীর প্রতি। প্রকল্প বাস্তবায়নের পর অতিরিক্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ারও নজির রয়েছে এই প্রকল্পে। আরো জানাচ্ছেন আব্দুস সালাম বাবু। বগুড়ার শাহজাহানপুর উপজেলা আরিয়া ইউনিয়নের ডাঙ্গুরি খাল একসময় সরু ও জরাজীর্ণ হওয়ায় পানি উপচে ডুবে যেত ফসলি জমি। পানি নিষ্কাশন না হওয়ায় বন্ধ ছিল চাষাবাদ। তবে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে বদলে গেছে চিত্র। শুধু শাহজাহানপুরের খাল নয়, শিবগঞ্জ, কাহালু, গাবতলী ও সদর উপজেলায় খাল খননে উপকৃত হয়েছে জনসাধারণ। শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা, একই জমিতে একাধিক ফসল চাষ, পতিত জমিতে চাষাবাদ বাড়াতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন জেলায় খাল পুনঃখননের মাধ্যমে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করায় খুশি স্থানীয়রা। আগে পানি ভরে থাকিছিল, এখন পানি আসার সাথেই নামে চলে যায়। আমরা এখন সাবেক ধান পাবো, অনেক ধানের ফলন হবে। খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এবং এই খাল খননের পরবর্তীতে ওই এলাকার যে জনগণ আছে তারা খুব ভালো উপকৃত হচ্ছে।
নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের পরিকল্পনা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এইরকম শুকনো মৌসুমে ওই খালের পানি দিয়ে আবার সেচ সুবিধা দিয়ে মানুষের কৃষিতে উপকার হবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কর্মসূচি দেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লবের এক যুগান্তকারী উদ্যোগ বলে মনে করছেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল সংবাদে। ধন্যবাদ।